হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা এনসিইআরটি থেকে ক্লাস 12-এর হিস্ট্রি প্রথম পার্ট আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে শুরু করব। ক্লাস 12-এর 3টে পোর্শন আছে, পুরোটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি কভার করা রয়েছে এখানে। তো এটা আমরা শুরু করব আজকে। প্রথমে কন্টেন্টটা দেখে নেব কোন কোন অধ্যায় কিভাবে রয়েছে। পার্ট 1 প্রথম অধ্যায় যেটা রয়েছে হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পান সিভিলাইজেশন থেকে শুরু হচ্ছে, একেবারে অ্যানসিয়েন্ট টাইম থেকে শুরু করে এখানে পরপর সিলেবাস অনুযায়ী পরপর রয়েছে মহাত্মা গান্ধীর ন্যাশনাল মুভমেন্ট, এই সমস্ত কিছুই কিন্তু ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন পর্যন্ত এখানে 15টা অধ্যায়ের মধ্যে সব কিছু কভার করা রয়েছে। পার্ট 3 পর্যন্ত রয়েছে। পার্ট 1-এ 82 পেজ পর্যন্ত রয়েছে, অর্থাৎ একেবারে প্রথম যে অংশটা, সেখানে আমরা অ্যানসিয়েন্ট, পরবর্তী অংশে মিডিয়েভাল এবং তারপরে মডার্ন ইন্ডিয়া, এই অংশটা এইভাবে করব। তো আজকে শুরু করব একেবারে প্রথম অধ্যায় যেটা রয়েছে, অর্থাৎ হরপ্পান সিভিলাইজেশন থেকে শুরু করব। ইন ডিটেলসে দেওয়া রয়েছে, আমরা হরপ্পান সিভিলাইজেশন এর আগে তৈরি করেছি। তো এখানে আরও একবার রিভিশন দেওয়া এবং এনসিইআরটি থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা রয়েছে, সেইগুলো দেখব। হরপ্পান সিল is possibly the most distinctive artifact of the Harappan or Indus Valley civilization. হরপ্পার যে শিল ফিগার 1.1-এ যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিন্ধু সভ্যতার যেটা একটা ট্রেডমার্ক বলা যেতে পারে। মেড অফ আ স্টোন কল্ড স্টিটাইট। এখানে হাইলাইট করতে হবে আমাদের, এই যে স্টিটাইট পাথরের কথা বলা হচ্ছে, এই শিলটা কিন্তু স্টিটাইট পাথর দিয়ে তৈরি। Seal like this one often contain animal motifs and sign from a script that remains undepicted. তো এরকম ধরনেরই বিভিন্ন পশু পাখির চিত্র দিয়ে হরপ্পান যে লিপি, সেটা কিন্তু এখনো পর্যন্ত পড়া বা তার মানে বের করা সম্ভব হয়নি। Yet we know a great deal about the lives of Harappan people who lived in the region from what they left behind, their houses, pots, ornaments, tools and seals, in other words from archaeological evidences. তো আমরা হরপ্পা সভ্যতার লেখা পড়ে উদ্ধার না করতে পারলেও এই যে সমস্ত টুলসগুলো, বিভিন্ন রকম যে জিনিসপত্র যেটা হরপ্পা সভ্যতা থেকে পাওয়া যাচ্ছে, সেইগুলো থেকে আমরা এর ইতিহাসটা জানতে পারছি। Let us see what we know about the Harappan civilization, how we know about it. We will explore how archaeological material is interpreted and how interpretation sometimes changes. Of course, there are some aspects of the civilization that are yet unknown and may even remain so. তো বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত থাকে, সেই সংক্রান্ত বিষয়েও আমরা জানবো। হরপ্পান সভ্যতা কিভাবে শেষ হলো বা কিভাবে এর অন্তিম পর্যায়টা ছিল, সেই সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। সেগুলো প্রত্যেক ক্ষেত্রেই থাকে, কারণ এর পাকাপাকি কোনো এভিডেন্স তো নেই, লিখিত কোনো বিষয় এখানে নেই, সেজন্য পরিষ্কার সেখানে কিন্তু নয়। বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন রকম ধারণা রয়েছে। টার্মস, প্লেস অ্যান্ড টাইমস। The Indus Valley civilization is also called the Harappan culture. Archaeologists use the term culture for a group of objects distinctive in style that are usually found together within a specific geographical area and period of time. তো কালচার বলতে কি বোঝায় সেটা বলা রয়েছে, একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে তার নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো গড়ে ওঠে, সেইগুলোকে আমরা এই কালচারের মধ্যে ফেলছি। ইন দ্য কেস অফ হরপ্পান কালচার, দিস ডিস্টিংটিভ অবজেক্ট ইনক্লুড সিল, বেডস, ওয়েট, স্টোন, ব্লেড অ্যান্ড ইভেন ব্যাকড ব্রিক্স। তো এখানে শিল, ব্রেড, ওয়েট, স্টোন, নানান রকম এরকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। দিস অবজেক্ট আর ফাউন্ড ফ্রম এরিয়াস অ্যাজ ফার অ্যাপার্ট অ্যাজ আফগানিস্তান, জম্মু, বালুচিস্তান অ্যান্ড গুজরাট। তো এই যে মূল কেন্দ্রবিন্দু ছিল, হরপ্পা সভ্যতা বিশাল অংশে বিস্তৃত ছিল। তার মধ্যে মূলত জিনিসপত্র যেগুলো পাওয়া যাচ্ছে অধিকাংশই আফগান, জম্মু, বালুচিস্তান, গুজরাট, এই সমস্ত জায়গাতে পাওয়া গেছে। Named after Harappa, the first site where this unique culture was discovered, the civilization is dated between 2600 and 1900 BCE। 2600 থেকে 1900 BCE পর্যন্ত
এর সময়কালটা ধরা হয়। বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মতামত রয়েছে, মোটামুটি এই সময়টা অ্যাভারেজ টাইম একটা ধরা হচ্ছে। দেয়ার আর আর্লিয়ার অ্যান্ড ল্যাটার কালচার অফেন কল্ড আর্লি হরপ্পান অ্যান্ড লেট হরপ্পান। তো আর্লি হরপ্পান একেবারে প্রথম দিকে এবং লেট হরপ্পান ইন দ্য সেম এরিয়া। দ্য হরপ্পান কাল্টিভেশন ইজ সামটাইমস কল্ড আ ম্যাচিওর হরপ্পান কালচার টু ডিস্টিংগুইশ ইট ফ্রম দিস কালচার। ম্যাচিওর হরপ্পান কালচার একেবারে গুরুত্বপূর্ণ যে অংশটা, আর্লি হরপ্পান এবং লেট হরপ্পান বলা হচ্ছে, শুরুরটা অবস্থান বলা হচ্ছে, শেষেরটা বলা হচ্ছে, কিন্তু যেটা মূল সময় একেবারে জেস্ট যে সময়টা আমরা বলতে পারি সেটাকে বলা হচ্ছে ম্যাচিওর হরপ্পান কালচার। তো এখানে বিভিন্ন রকম টুলস দেখা যাচ্ছে, এগুলো কিন্তু হরপ্পা সভ্যতার টুলস। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাপ দেওয়া রয়েছে, কোথায় কোথায় বিস্তৃত ছিল হরপ্পা সভ্যতা। বিভিন্ন সাইটগুলো বিভিন্ন নদীর তীরে, ইন্দাস রিভার, মহেঞ্জোদারো ইন্দাস রিভারে রাইট ব্যাঙ্কে পড়ছে ডান দিকে। হরপ্পা রাভি নদীর তীরে, একেবারে সরাসরি জিজ্ঞাসা করা হয়, হরপ্পা রাভি নদীর তীরে। রাখিগাড়ি, কালিবঙ্গান, এইগুলো সমস্ত ভারতের সাইট, ভারতের মধ্যে পড়ছে। ধোলাভিরা গুজরাটের, এখানে আমরা দেখতে পাচ্ছি ধোলাভিরা। রাখিগাড়িটা সবচেয়ে বড় সাইট। যাই হোক, সাইট নিয়ে পরে কথা বলবো, মূলত এখানে মানচিত্রটা দেওয়া রয়েছে কোন কোন জায়গাতে কোনটা কি সেটা জানার জন্য। তো এখানে একটা চার্ট দেওয়া রয়েছে বাম দিকে, আর্লি অ্যান্ড ম্যাচিওর হরপ্পান কালচার। ডেজার্ট এরিয়া, পাকিস্তানে ডেজার্ট এরিয়া এবং থর ডেজার্ট এরিয়াতে যেসব সাইটগুলো ছিল, কোনগুলো আর্লি হরপ্পান কোনগুলো ম্যাচিওর হরপ্পান, একটা চার্ট দেওয়া রয়েছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, জাস্ট এটা দেখে বোঝা যেতে পারে যে কোন সাইটগুলো কী ধরনের ছিল। এরকম নয় যে সব কটা সাইট একই সাথে ডেভেলপ হয়েছিল, এক একটা সাইট এক একটা সময়ে ডেভেলপ হয়েছে। তো কোনটা প্রথম দিকের সাইট, কোনটা পরের দিকের সাইট, আবার কোনো কোনো সাইট হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, এরকম বিভিন্ন আলাদা আলাদা সাইটের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে বিগিনিং কী করে হলো, সভ্যতার সূত্রপাত কিভাবে হলো। There were several archaeological culture in the region prior to the mature Harappan. হরপ্পার ম্যাচিওর ফেজ, অর্থাৎ সমস্ত কিছু আছে যখন হরপ্পাতে, অর্থাৎ আমরা বলতে পারি যে পাকা রাস্তা, যেটা রাস্তা বা পাকা ঘরবাড়ি, সুন্দর একটা পয় প্রণালী ব্যবস্থা, এই যে সিন্ধু সভ্যতার যে মূল বৈশিষ্ট্যগুলো, যে গুরুত্বপূর্ণ বিষয়, সেইগুলো যখন চলে আসছে আমরা তাকে ম্যাচিওর হরপ্পা বলছি। কিন্তু এগুলো আসার আগেও আরও কিছু কিছু বৈশিষ্ট্য ছিল, আরও কিছু কিছু ছোটো ছোটো কালচার ছিল। আমরা মেহেরগড় সভ্যতার নাম শুনেছি। মেহেরগড় সভ্যতা, এটা যদিও একটা গ্রামীণ সভ্যতা ছিল, এটাও পাকিস্তানের বালুচিস্তানের কাছে এটা অবস্থিত ছিল। তো এরকম ধরনের বিভিন্ন ছোটোখাটো বৈশিষ্ট্যপূর্ণ অংশ আমরা দেখতে পাই। সিন্ধু সভ্যতা যেখানে বর্তমানে রয়েছে, সেটা ম্যাচিওর ফেজ আসার অনেক আগে কিন্তু এটা ছিল। This culture are associated with the distinctive pottery, evidence of agriculture and pastoralism, and some craft settlement were generally small and there were virtually no large buildings. তো এই সমস্ত ছোট ছোট কালচার যেটা হরপ্পা গড়ে ওঠার আগে ছিল, সেখানে এই কৃষিকাজ, কৃষিযুক্ত সমাজ এবং ছোট ছোট সেটেলমেন্ট সেখানে পাওয়া যাচ্ছে, যেটা সিন্ধু সভ্যতার মতো বড় ছিল না, কিন্তু ওই জায়গাতেই অবস্থিত ছিল, যেটাকে আমরা সিন্ধু সভ্যতার সূত্রপাত একেবারে বলতে পারছি। ইট অ্যাপিয়ার্স দ্যাট দেয়ার ওয়াজ এ ব্রেক বিটুইন দ্য আর্লি হরপ্পান অ্যান্ড দ্য হরপ্পান সিভিলাইজেশন। অর্থাৎ এর মাঝে একটা সময়ে পিরিয়ডের গ্যাপ ছিল বলা যায়। অর্থাৎ ওই সভ্যতাগুলোই যে একেবারে পরিণত হয়ে হরপ্পায় পরিণত হয়েছে সেটা বলা হচ্ছে না। এভিডেন্স অফ লার্জ স্কেল বার্নিং অ্যাট সাম সাইটস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাবান্ডনমেন্ট অফ সার্টেন সেটেলমেন্ট। অর্থাৎ কিছু কিছু জায়গাতে সাইটগুলো পুড়ে গিয়েছে এবং কোথাও কোথাও ওই সাইটগুলো ছেড়ে দিয়েছে মানুষ। অর্থাৎ এরকম নয় যে ওইখানে যারা মানুষ বসবাতি গড়েছিল, হরপ্পা সভ্যতার আগে যারা বসতি গড়েছিল তারাই হরপ্পা সভ্যতাটাকে তৈরি করেছিল, এরকম নাও হতে পারে। তারা যে ছেড়ে চলে গিয়েছিল সেই জায়গাটা, বা তাদের ঘরবাড়ি পুড়ে গিয়েছিল, এটা বোঝায় যে ওইখানে
যারা হরপ্পার অধিবাসী তারা কিন্তু ওরা নয়, যেহেতু একই জায়গাতে হয়েছিল, হরপ্পা সময়তেই হয়েছিল, সেই জন্য এই কথাটা বলা হচ্ছে। Subsistence strategies. If you look at map 1 and 2, you will notice that the mature Harappan culture developed in some of the areas occupied by the early Harappan cultures. তো এই যে ম্যাপটা যেটা বলা হচ্ছে সেটা যদি দেখা হয় তাহলে এই আর্লি হরপ্পান কালচারে কিছু জায়গা আমরা বুঝতে পারবো। This culture also shared certain common element including subsistence strategies. কিছু কমন বৈশিষ্ট্য এখানে ছিল। দ্য হরপ্পা a wide range of plant and animal products including fish. Archaeologists have been able to reconstruct dietary practice and find charred grains and seeds. তো এখানে অ্যানিমাল প্রোডাক্টও পাওয়া যাচ্ছে, গাছপালা ছিল প্রচুর, তারও এভিডেন্স পাওয়া যাচ্ছে, এবং এখানে বিভিন্ন রকম সিড ছিল সেটাও দেখা যাচ্ছে, বীজ ছিল, কৃষিকাজ সেখানে হতো। They are studied by archaeobotanists who are specialists in ancient plant remains. আর্কিওবোটানিস্ট অর্থাৎ যারা প্রাচীন গাছপালা নিয়ে রিসার্চ করেন। Grains found at Harappan site include wheat, barley, lentil, chickpea and sesame. তো গম, বার্লি এই সমস্ত সেখানে হতো, ছোলা বা এই ধরনের এই কোথায় কোথায় কি হতো এখানে দেখা যাচ্ছে, চিত্রগুলো এখানে দেয়া রয়েছে, ডায়াগ্রামটা দেয়া রয়েছে। আর্লি হরপ্পান অকুপেশন, যেখানে প্রাচীন হরপ্পা যেটা বলা হচ্ছে, যে ম্যাপে যদি আমরা দেখি, সিসওয়াল, দাম সাদাত, কোটজিজি, আমরি নাল, তো এই সমস্ত জায়গাতে হরপ্পার আগেই কিন্তু এখানে বসতি ছিল। অ্যানিমাল বন্ড ফাউন্ড এট হরপ্পান সাইট ইনক্লুড দোজ ক্যাটল, শিপ, গোট, বাফেলো অ্যান্ড পিগ, এইসব প্রাণী পাওয়া গেছে। স্টাডিজ ডান বাই আর্কিওজুলজিস্ট অর জু আর্কিওলজিস্ট ইন্ডিকেট দ্যাট দিস অ্যানিমালস ওয়ার ডোমেস্টিকেটেড, এদেরকে ডোমেস্টিকেটেড করা হয়েছিল, পশুপালন অর্থাৎ করা হতো, বোঝা যাচ্ছে এরা কিন্তু বন্য জন্তু নয়, এদেরকে পালন করা হয়েছে। Bones of wild species such as boar, deer and ghorial are also found. We do not know whether the Harappans hunted the animal themselves or obtained meat from their hunting communities. Bones of fish and fuel are also found. তো এই সমস্ত প্রাণীদের হাড় পাওয়া গেছে, যেখান থেকে অনুমান করা হয় যে হয়তো হরপ্পান যারা অধিবাসী ছিল এগুলোকে শিকার করেছিল তারা। এখানে কিন্তু কোথাও ঘোড়ার উল্লেখ নেই। ঘোড়া হরপ্পা সভ্যতা কিন্তু, হরপ্পা অধিবাসী যারা, তারা ঘোড়ার ব্যবহারটা কিন্তু জানতো না, বা ঘোড়াকে তারা পোষ মানাতে পারেনি। এগ্রিকালচার টেকনোলজিস, while the prevalence of agriculture is indicated by find of grain, it is more difficult to reconstruct actual agricultural practices. Or seeds broadcast on plugged lands. এগ্রিকালচার এই যে বীজগুলো পাওয়া গেছে, তো এখানে অ্যাকচুয়াল এগ্রিকালচার প্র্যাকটিস কতটা হতো সেটা কিন্তু সহজে বোঝা সম্ভব নয়, এটাই বলা হচ্ছে। এবং রিপ্রেজেন্টেশন অন সিল অ্যান্ড টেরাকোটা স্কাল্পচার ইন্ডিকেট দ্যাট দ্য বুল ওয়াজ নোন, অ্যান্ড আর্কিওলজিস্ট এক্সপ্লোরেট ফ্রম দিস extrapolate from this that oxen were used for plugging. তো যখন কর্ষণ করা হতো, জমি কর্ষণ করা হতো, সেখানে ষাঁড়ের ব্যবহার করা হতো এরকম মনে করা হচ্ছে। মোরওভার টেরাকোটা মডেল অফ প্লাগ হ্যাভ বিন ফাউন্ড অ্যাট সাইট ইন চোলিস্তান অ্যান্ড বানওয়ালি। তো টেরাকোটা মডেল এগুলো এই সমস্ত পাওয়া গেছে, বিভিন্ন সাইটে পাওয়া গেছে টেরাকোটা প্লাগ, বানওয়ালি, হরিয়ানাতে এগুলো পাওয়া গেছে। আর্কিওলজিস্টরা মনে করছেন এই সমস্ত এই কালীবঙ্গানে এই কর্ষিত জমির যে উদাহরণ, কর্ষিত জমির যে অংশটা, সেটা কিন্তু তারা খুঁজে পেয়েছেন এইখানে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখান থেকে কিন্তু এমসিকিউ তৈরি হতে পারে যে কোন সাইটে প্লাগড ফিল্ড পাওয়া গেছে। তো সেটা হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গান
যেটা রাজস্থানের একটা গুরুত্বপূর্ণ সাইট কালীবঙ্গান। এই কালীবঙ্গানে প্লাগড ফিল্ড পাওয়া গেছে, যেটা আর্লি হরপ্পান লেভেলের সাথে পরিচিত। দ্য ফিল্ড হ্যাড টু সেট অফ furrows at right angle to each other, struggling that two different crops were grown together. দুটো ক্রপ, দুটো ফসল একই জমিতে এখানে চাষ করা হতো, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। এই টেরাকোটা বুল এটা পাওয়া গেছে, এটা গুরুত্বপূর্ণ। আর্কিওলজিস্ট হ্যাভ অলসো ট্রাই টু আইডেন্টিফাই দ্য টুলস ইউজড ফর হারভেস্টিং। তো হারভেস্টিংয়ের জন্য বিভিন্ন টুলস ইউজ করা হতো, অর্থাৎ জমি যখন ফসল কাটা হতো বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার করা হতো। Did the Harappan use stone blades set in wooden handles or did they use metal tool? তো এখানে স্টোন ব্যবহার করা হতো নাকি মেটাল ব্যবহার করা হতো কাটার জন্য, সেটা একটা প্রশ্ন। মোস্ট হরপ্পান সাইট আর লোকেটেড ইন দ্য সেমি এরিড ল্যান্ড। অধিকাংশ অর্ধশুষ্ক অঞ্চলে অবস্থিত ছিল, কারণ আমরা জানি সিন্ধু নদীর আশপাশে যে এলাকাটা সেটা কিন্তু প্রায় শুষ্ক অঞ্চল, বৃষ্টি খুব কম হয়। মরুভূমি রয়েছে, মানে থর মরুভূমি রয়েছে, এবং তার আশপাশের অঞ্চলগুলো কিন্তু শুষ্ক। শুধুমাত্র সেচ কাজ করে এখানে কিন্তু কৃষিকাজটা হতো। টেরিস অফ ক্যানেলস হ্যাভ বিন ফাউন্ড অ্যাট দ্য হরপ্পান সাইট অফ শত্রুঘাই ইন আফগানিস্তান। তো আফগানিস্তানে এখানে ক্যানাল পাওয়া গেছে, কারণ ওই যে পঞ্চনদ ছিল সিন্ধুর আশপাশে নদ নদীগুলো, সেখান থেকে খাল কেটে সেচ কাজ করা হতো, এরকম এভিডেন্স পাওয়া গেছে। বাট নট ইন পাঞ্জাব আর সিন্ধ। পাঞ্জাব বা সিন্ধ অঞ্চলে কিন্তু এই ক্যানালটা পাওয়া যায়নি। ইট ইজ পসিবল দ্যাট অ্যানসিয়েন্ট ক্যানালস সিল্টেড আপ লং এগো। প্রাচীন যে ক্যানালগুলো পাওয়া যায়নি, এর কারণ মনে করা হচ্ছে সেখানে পলি জমে সেটা আর পাওয়া যায়নি কোনো কারণে। ইট ইজ অলসো লাইকলি দ্যাট ওয়াটার ড্রন ফ্রম ওয়েল ওয়াজ ইউজড ফর ইরিগেশন। কূপ থেকে জল তুলে সেচ কাজ করা হতো, এরকম মনে করা হচ্ছে। Besides, water reservoir found in Dholavira, Gujarat, may have been used to store water for agriculture. তো ধোলাবিরাতে এখানে রিজার্ভার পাওয়া গেছে, যেখানে জল সঞ্চয় করে রাখা হতো কৃষিকাজের জন্য, এরকম মনে করা হয়। এখানে আমরা কপার টুল দেখতে পাচ্ছি। তো এগুলোই কিন্তু হারভেস্টিংয়ের জন্য ইউজ করা হতো। বাম দিকে যে চিত্রটা রয়েছে এখানে, এইগুলোই ফসল কাটার জন্য ব্যবহার করা হতো, এরকম মনে করা হচ্ছে। এখানে চিত্র দেখা যাচ্ছে, রিজার্ভার রয়েছে ধোলাভিরাতে। এটাও জিজ্ঞাসা করা হয়, রিজার্ভার এটা কিন্তু ধোলাভিরাতে রয়েছে। তো এইসব গুরুত্বপূর্ণ চিত্রগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। মহেঞ্জোদারো আ প্লেসড আরবান সেন্টার। এতক্ষণ আমরা কৃষিকাজ সম্পর্কে জানলাম এখানে। এরপর প্ল্যান্ড আরবান সেন্টার। মহেঞ্জোদারো আমরা জানি হরপ্পা সভ্যতা, এটা পরিচিতই এখানকার যে আরবান সেন্টার, তার জন্য সিটি প্ল্যানিংয়ের জন্য মূলত পরিচিত। Perhaps the most unique features of the Harappan civilization was the development of urban centers. Let us look at the one such center, Mohenjo-daro, more closely. Although Mohenjo-daro is the most well-known site, the first site to be discovered was Harappa. Mohenjo-daro হচ্ছে মোস্ট ওয়েল নোন সাইট, কিন্তু প্রথম যেটা আবিষ্কার হয়েছিল সেটা কিন্তু হরপ্পা, এজন্য এটাকে হরপ্পা সভ্যতাই বলা হতো। The settlement is divided into two sections, one smaller but higher, another much larger but lower. তো এখানে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি হরপ্পা যে শহর সেখানকার চিত্র। দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, বাম দিকে একটা পার্ট রয়েছে, ডান দিকে একটা পার্ট রয়েছে, দুটো আলাদা আলাদা পার্ট রয়েছে। এবং বাম দিকেরটাতে কিন্তু উঁচু জায়গাতে অবস্থিত, এই যে সিটাডেল, এখানে কিন্তু দুর্গ ছিল। এবং লোয়ার টাউন, ডান দিকে এটা রয়েছে সেটা দেখা যাচ্ছে এখানে নিচু এলাকা। তো এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। সিটাডেল এবং লোয়ার টাউনে বসতি এলাকাটা ছিল, দুর্গ এলাকাটা ছিল এখানে বাম দিকে। এরকম মনে করা হতো যে বাম দিকের এই যে উঁচু জায়গাটা, এখানে কিন্তু যারা একটু উচ্চ পর্যায়ের, যারা সিটি কন্ট্রোল করতেন, এরকম মনে করা হতো যে এখানে যারা একটু
রাজতন্ত্র প্রমাণ যদিও পাওয়া যায়নি যে এরকম রাজা এখানে বসবাস করতেন বা এরকম কিছু, কিন্তু একটা সেন্ট্রালাইজ সিস্টেম ছিল, যারা কন্ট্রোল করতো সব কিছু, তারা এখানে বসবাস করতো এরকম মনে করা হয়। তো লোয়ার টাউন এবং হায়ার টাউন এটা খুব গুরুত্বপূর্ণ, অন্যান্য শহরগুলোতেও এরকম দেখা গেছে। আর্কিওলজিস্ট ডেজিগনেট this as the citadel and the lower town respectively. The citadel owes its height to the fact that buildings were constructed on mud bricks platform. It was walled, which meant that it was physically separated from the lower town. তো এই যে সিটাডেল যেখানে দুর্গটা হয়েছে, যেটা উঁচু জায়গাতে অবস্থিত, সেখানে আউটার পোর্শনটা প্রাচীর দেয়া ছিল, যাতে করে মনে করা হয় যে এটা একটা যেহেতু এটা সেপারেট করা ছিল লোয়ার টাউন থেকে। দ্য লোয়ার টাউন ওয়াজ অলসো ওয়ার্ল্ড, নিচু এলাকা যেটা, সেখানেও দেওয়াল ছিল, সেখানেও প্রাচীর ছিল। সেভারাল বিল্ডিংস ওয়ার বিল্ড অন প্ল্যাটফর্ম হুইচ সার্ভস অ্যাজ ফাউন্ডেশন। ইট ওয়াজ বিন ক্যালকুলেটেড দ্যাট if one laborer moved roughly a cubic meter of earth daily just to put the foundation in place, it would have required 4 million person days. In other words, mobilizing labor on a very large scale. তো এই যে বিল্ডিংগুলো ছিল লোয়ার টাউনে, যে বড় বড় বা বিভিন্ন ছোট বড় বিভিন্ন যে বিল্ডিংগুলো ছিল, সেটা বিভিন্ন যারা লেবার এখানে থাকতো তারা এগুলো বিল্ড আপ করতো, এবং ওয়েল প্ল্যান্ড সেটা ছিল, যথেষ্ট বড় স্কেলে এগুলো কিন্তু নির্মাণ করা হতো। কনসিডার সামথিং এলস, ওয়ান দ্য প্ল্যাটফর্ম ওয়ার ইন প্লেস, অল বিল্ডিং অ্যাক্টিভিটি within the city was restricted to a fixed area on the platform. তো বিল্ডিং কতটা এরিয়াতে হবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া থাকতো, যেখানে সেখানে এটা কিন্তু করা যেত না। এটা এই জন্যই ওয়েল প্ল্যান্ড বলা হয়। তো প্রি প্ল্যান্ড থাকতো কতটা এরিয়াতে সেই বিল্ডিংটা তৈরি হবে। সো ইট সিমস দ্যাট সেটেলমেন্ট অফ ফার্স্ট প্ল্যান্ড অ্যান্ড দেন ইমপ্লিমেন্টেড অ্যাকর্ডিংলি। তো এরকম মনে করা হয় যে প্রথমে সিটিটাকে প্ল্যান করা হয়েছে, তারপর এখানে এগুলো তৈরি করা হয়েছে। কারণ কোনো কোনো ঘরবাড়ি কিন্তু এলোমেলোভাবে দেখতে পাওয়া যায়নি, প্ল্যান্ড ওয়েতে দেখতে পাওয়া গেছে। তো ওই জন্যই মনে করা হয় হ্যাফাজার্ডলি এটা তৈরি হয়নি, আগে প্ল্যান করা হয়েছে, তারপর এটা তৈরি করা হয়েছে। আদার সাইন অফ প্ল্যানিং ইনক্লুড ব্রিক্স উইচ whether sun dried or baked were of a standardized ratio, where the length and breadth are 4 times and twice the height respectively. Such bricks were used at all Harappan settlement. তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বলা রয়েছে, এখানে যে ইট ব্যবহার করা হতো, ইটগুলো কিন্তু প্রত্যেকটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকতো, এবং এরকম ধরনেরই ইট কিন্তু সেম রেশিওতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, সেগুলোকে একটা সমস্ত হরপ্পান সাইটেই কিন্তু ইউজ করা হতো, অর্থাৎ সিমিলারিটি ছিল প্রত্যেকটা সাইটের ক্ষেত্রে। laying out drains, one of the most distinctive features of Harappan cities was the carefully planned drainage system. তো যেইগুলোর জন্যই আমরা হরপ্পা সভ্যতাকে আলাদাভাবে চিনি, তো সেগুলোই এটা সিটি প্ল্যানিং এবং এর ড্রেনেজ সিস্টেম। If you look at the plan of the lower town, you will notice that road and street were laid out along an approximate grid pattern. তো গ্রিড প্যাটার্নে, নির্দিষ্ট গ্রিড প্যাটার্নে এটা তৈরি ছিল, ইন্টারসেক্টিং অ্যাট রাইট অ্যাঙ্গেল, প্রত্যেকটা 90 ডিগ্রিতে একে অপরের সাথে মিলত। অর্থাৎ একটা আধুনিক শহর ঠিক যেরকমভাবে প্ল্যান করা হয়, তার রাস্তাগুলো ঠিক যেরকম হয়, এখানেও কিন্তু ঠিক সেরকমভাবেই রাস্তাঘাট ঘরবাড়ি সেরকমভাবেই প্ল্যান অনুযায়ী ছিল। ইটস ইন দ্য স্ট্রিট ওয়ার ড্রেনস ওয়ার লেড আপ ফার্স্ট অ্যান্ড দেন হাউসেস বিল্ট অ্যালং। মনে করা হয় যে আগে রাস্তা এবং ড্রেন তৈরি করা হয়েছিল, তারপরে ঘরবাড়ি তৈরি করা হয়েছিল। ইফ ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার হ্যাড টু ফ্লো ইন্টু দ্য স্ট্রিট ড্রেন, এভরি হাউস নিড টু হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ওয়েল অ্যালং আ স্ট্রিট। ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার এটাকে ফেলার জন্য, স্ট্রিটের যে ড্রেন রয়েছে সেই ড্রেনে ফেলার জন্য একটা অন্তত কূপ বা কুয়ো রাখতে হতো ওই স্ট্রিটের পাশে, রাস্তার পাশে, যাতে সেখানে বর্জ্য পদার্থটা এসে পড়তে পারে এবং সেখান থেকে ড্রেনে চলে যায়। এখানে একটা ড্রেন, তার চিত্রটা দেখানো রয়েছে, একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এটা একটা ড্রেনের চিত্র, ড্রেনের ওপেনিংটা কীরকম তার একটা চিত্র। তো এটা দেখে আমরা বুঝতে পারি এটা কতটা সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছিল
এবং কতটা প্ল্যান করে তৈরি করা ছিল। ইটগুলোও দেখা যাচ্ছে এখানে, হরপ্পার ব্যবহৃত যে ইটগুলো ছিল এবং তার ওপেনিংটাও দেখা যাচ্ছে। তো গুরুত্বপূর্ণ এটাই, এই যে প্ল্যানিং, সিটি প্ল্যানিং এবং ড্রেনেজের এত সুন্দর ব্যবস্থা, এটা কিন্তু বারবারই এই জন্য জিজ্ঞাসা করা হয়। সিটাডেল বা ওই যেটা বাম দিকে যে বড় ছোট অংশটা যেটা আমরা দেখলাম বাম দিকে, যেখানে দুর্গটা ছিল, হয় দ্য মোস্ট হরপ্পান সেটেলমেন্ট হ্যাভ এ স্মল হাই উইস পার্ট in the lower eastern section. There are variation at sites such as Dholavira and Lothal. The entire settlement was fortified and section with the town were also separated by walls. The citadel within Lothal was not walled off but was built at a height. তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, এটা মনে রাখার প্রয়োজন নেই, কিন্তু এটা মনে রাখতে হবে যে এই যে সিটাডেল, কোথাও কোথাও সেখানে বাউন্ডারি দেওয়া ছিল, তার বাইরে চারিদিকে দেওয়াল করা ছিল, কোথাও কোথাও ছিল না। এরপর ডোমেস্টিক আর্কিটেকচার। ডোমেস্টিক আর্কিটেকচার আমরা চিত্রটা দেখলেই বুঝতে পারি কতটা প্ল্যান করে একটা ঘরের মধ্যেকার যে অবস্থান, সেটা কতটা প্ল্যানিং করে এরা করতো। শুধুমাত্র রাস্তাঘাটই নয়, ড্রেনেজই নয়, বাকি ডোমেস্টিক আর্কিটেকচারটাও কিন্তু তারা যথেষ্ট সুন্দর করে সাজাতো। দ্য লোয়ার টাউন অ্যাট মহেঞ্জোদড়ো প্রোভাইড এক্সাম্পলস অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং। মহেঞ্জোদড়োতে লোয়ার টাউন যেগুলো ছিল, সেখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং ছিল, আমরা আগেই জেনেছি। নিচু এলাকা যেটাতে, সেখানে সাধারণ মানুষের জন্য ঘরবাড়ি বসতি তৈরি হতো। Many were centered on a courtyard which rooms on all sides. সেখানে অধিকাংশ ঘরবাড়িতেই মাঝে উঠান থাকতো, তার আশপাশে বিভিন্ন ঘরগুলো তৈরি হতো তার চারিদিকে। The courtyard was probably the center of the activities such as cooking and weaving, particularly during hot and dry weather. তো এখানে বিভিন্ন ওই যে উঠানটা ছিল মধ্যিখানে মাঝ বরাবর, সেই জায়গাতে বিভিন্ন জামা কাপড় বোনা, তৈরি করা, রান্না করা এবং বিভিন্ন ওয়েদারে বিভিন্ন রকম কাজকর্মের জন্য সেই জায়গাটা ব্যবহৃত হতো। হোয়াট ইজ অলসো ইন্টারেস্টিং ইন অ্যান অ্যাপারেন্ট কনসার্ন ফর প্রাইভেসি, দেয়ার আর নো উইন্ডোজ ইন দ্য ওয়ালস অ্যালং দ্য গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলে অর্থাৎ নিচের তলায় রাস্তার দিকের কোনো জানালা থাকতো না, রাস্তার দিকের দেওয়ালে কোনো জানালা থাকতো না। বিসাইড দ্য মেন এন্ট্রেন্স ডাজ নট গিভ এ ডিরেক্ট ভিউ অফ দ্য ইন্টেরিয়র অফ দ্য কোর্টইয়ার্ড। যেখানে যেটা মেন গেট ছিল, সেইখানে দাঁড়ালে কোর্টইয়ার্ড বা পুরো এলাকাটার ভেতরকার ভিউ কিন্তু পাওয়া যেত না। তো এরকমভাবে তৈরি করা হতো পুরো অংশটা। মধ্যিখানে ফাঁকা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, মধ্যিখানে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি এবং আশপাশে কিন্তু এই চারিদিকে ঘরগুলো তৈরি করা হতো। এবং প্রবেশ অংশ যেখানে ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি বাম দিক দিয়ে এই যে প্রবেশ করার জায়গাটা যেখানে রয়েছে, সেখান দিয়ে কিন্তু কখনোই অভ্যন্তরে ভেতরের ভিউ কিন্তু পাওয়া যেত না। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এবং এই রাস্তার দিকে যে নিচের তলার দেওয়াল, সেখানে কোনো জানলা থাকতো না। Every house had its own bathroom paved with bricks with drain connected to the wall to the street drain. তো প্রত্যেকটা বাড়িতে বাথরুম থাকতো নিজস্ব, যেটার সাথে মূল যে ড্রেন তার কানেকশন থাকতো। সাম হাউসেস হ্যাভ রিমেন অফ staircases to reach a second stairway of the roof. তো সিঁড়ি থাকতো কোথাও কোথাও। Many houses had walls, often in a room that could be reached from the outside and perhaps used by passers-by. কোথাও কোথাও বড় উঁচু দেওয়াল প্রাচীর থাকতো, আবার কোথাও বাইরে থেকে প্রবেশের জন্য, যারা হেঁটে যাচ্ছেন পথচারী যারা, তাদের প্রবেশের জন্য কোথাও কোথাও জায়গা থাকতো তাদের বিশ্রামের জন্য। Scholars have estimated that the total number of walls in Mohenjo-daro was about 700. এখানে এত বেশি দেওয়াল, এত বেশি প্রাচীর এখানে ছিল, অনেকে মনে করছেন মহেঞ্জোদারোতেই শুধুমাত্র প্রায় 700 এরকম দেওয়াল বা প্রাচীর ছিল। তো
তো আমরা অনুমান করতে পারি এখানে প্রাচীরের ব্যবহার, দেওয়ালের ব্যবহার কিন্তু প্রচুর পরিমাণে হতো এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার এই জায়গাতে। এখানে সিটাডেল বা দুর্গ যেটা উঁচু জায়গাতে অবস্থিত ছিল, তার অভ্যন্তর ভাগটা কীরকম বা তার ডিটেলসটা কীরকম সেটা আমরা দেখব। এখানে পুরো প্ল্যানিংটা দেওয়া রয়েছে বাম দিকে। It is on the citadel that we find evidence of structures that are probably used for special public purposes. বিশেষ কোনো কারণে এই সিটাডেল এরিয়াটা, দুর্গ এরিয়াটা ব্যবহার করা হতো। দিস ইনক্লুড দ্য ওয়্যারহাউস, এটা ওয়্যারহাউস হিসেবে ব্যবহার করা হতো কোথাও। ম্যাসিভ স্ট্রাকচার অফ হুইচ দ্য লোয়ার ব্রিক পোর্শন রিমেন হোয়াইল দ্য আপার পোর্শনস প্রবাবলি অফ উড। নিচে কাঠ এবং ওপরে নিচে ইট এবং ওপরে কাঠ দিয়ে তৈরি হতো। ডিকেড লং এগো দ্য গ্রেট বাথ, তো গ্রেট বাথটাও কিন্তু এরকম জায়গাতেই অবস্থিত ছিল। গ্রেট বাথ ওয়াজ আ লার্জ রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক ইন আ কোর্টইয়ার্ড সারাউন্ডেড বাই আ করিডোর অন অল ফোর সাইড। চারটে দিক থেকেই এখানে করিডোর ছিল চারটে দিকে, এবং এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ছিল। আমরা গ্রেট বাথের চিত্র দেখেছি, তো সেটাই বলা হয়েছে যে এখানে কিভাবে সেটা ছিল। হোয়ার দেয়ার ওয়ার টু ফ্লাইট অফ স্টেপ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ লিডিং ইন্টু দ্য ট্যাঙ্ক। দুটো জায়গাতেই দুদিকে ধাপ ছিল যাতে করে নিচে নামা যায়, সেই জলাশয়ের মধ্যে যাতে নামা যায়। দুদিকে দুটো বিপরীত দিকে প্রবেশের জন্য বা নামার জন্য সেখানে কিন্তু স্টেয়ার ছিল, which was made watertight by setting bricks on each and using a mortar of gypsum. There were room on three sides, in one of which was a large well. Water from the tank flowed into a huge drain. Across a lane to the north lay a smaller building with 8 bathrooms, 4 on each side of a corridor. শুধুমাত্র এই যে জলাশয়টা ছিল তাই নয়, তার আশপাশে কিন্তু বেশ কয়েকটা ঘর ছিল, কতগুলো রুম ছিল, সেগুলোকে চেঞ্জিং রুম হতে পারে মনে করা হয়। এবং এর সাথে কিন্তু জল প্রবেশ এবং বের করার কিন্তু সুব্যবস্থা এখানে ছিল। ড্রেনের সাথে কানেকশান ছিল, ওই ট্যাঙ্কের সাথে ড্রেনেজের কিন্তু কানেকশান ছিল। The uniqueness of the structure as well as the context in which it was found, citadel with several distinctive buildings, had led scholars to struggle that suggest that it was made for some kind of a special ritual bath. তো এই সিটাডেল বা এই দুর্গের পাশে এই যে কূপটা পাওয়া গেছে, এরকম মনে করা হয় যে এটা একটা কোনো ধর্মীয়, তৎকালীন যে ধর্মীয় তাদের ব্যবস্থা ছিল, সেই কোনো একটা বিশেষ পুণ্য স্নান যেটাকে বলা হয়, সেই কারণে এটা তৈরি করা হয়েছিল এরকম মনে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি রিটেনিং ওয়াল রয়েছে। এই যে সিটাডেলের যে চিত্রটা বাম দিকে রয়েছে, যে প্ল্যানিংটা রয়েছে বাম দিকে, এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে দেওয়াল দেওয়া আছে, পুরো চারিদিকটাই দেখা যাচ্ছে। গ্রেট বাথের ছবিটা আমরা একেবারে সেন্টার অংশে, যে ওয়্যার হাউস যেখানে রয়েছে, ওয়্যার হাউসের পাশেই কিন্তু আমরা গ্রেট বাথটা দেখতে পাচ্ছি। তো এখানে প্রশ্ন করা হতে পারে, এমসিকিউ প্রশ্ন করা হতে পারে যে গ্রেট বাথ এটা শহরের মধ্যেখানে অবস্থিত ছিল, নাকি সিটাডেলের ভেতরে ছিল, দুর্গের ভেতরে ছিল, নাকি অন্য কোনো জায়গায় শহরের বাইরের দিকে ছিল। তো এখানে উত্তর হবে গ্রেট বাথ যেটা রয়েছে, যেটা ছিল, সেটা কিন্তু এই দুর্গের ভেতরের অংশে ছিল, সিটাডেলের ভেতরে এখানে ছিল। সোশ্যাল ডিফারেন্সেস, সামাজিক যে পার্থক্য এখানে ছিল সেটা আমরা কি দেখে বুঝতে পারি। বিউরিয়ালস, এখানে যে কবরগুলো হতো, archaeologists generally use certain strategies to find out whether there were social or economic differences among people living within a particular culture. তো নির্দিষ্ট অংশে এখানে সাধারণ মানুষের মধ্যে কি অর্থনৈতিক এবং সামাজিক ব্যবধান ছিল, তাদের মধ্যে কি পার্থক্য ছিল। দিস ইনক্লুড স্টাডিং বিউরিয়ালস, এখানে আমরা এই কবরগুলো যেখানে এদের সমাধিস্থ করা হতো সেই জায়গাগুলো দেখলে আমরা বুঝতে পারবো। ইউ আর প্রবাবলি ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাসিভ পিরামিড অফ ইজিপ্ট, সাম অফ দ্য হুইচ ওয়ার contemporaneous with the Harappan civilization. Many of these pyramids were royal burials where enormous quantities of wealth was buried.
তো এখানে ইজিপ্টের সাথে তুলনা করলে আমরা ব্যাপারটা বুঝতে পারি যে যেখানে পিরামিডে কবর দেওয়া হচ্ছে এটা রাজাকে, সেখানে কিন্তু প্রচুর ধনসম্পদ রাখা হতো। তো সেখান থেকে আমরা একটা অনুমান পাই। At burials in Harappan site, the dead were generally laid in pits. গর্ত খুঁড়ে সেখানে রাখা হতো। Sometimes there were differences in the way of burial pit was made. In some instances, the hollowed out spaces were lined with bricks. Would this variation be an indication of social differences? We are not sure. তো এখানে বলা হচ্ছে যে কবর দেওয়ার যে পদ্ধতি সেখানে কিছু কিছু পার্থক্য দেখা যায়। কারো কারো ক্ষেত্রে ওই যেখানে কবর দেওয়া হলো তাকে গর্ত খুঁড়ে, সেখানে আশপাশে কিন্তু ইটের দেওয়াল একটা তৈরি করে দেওয়া হতো। তো কোথাও কোথাও এটা পাওয়া গেছে, কোথাও পাওয়া যায়নি। তো এখান থেকে এটা মনে করা হচ্ছে যে হয়তো এটা একটা সামাজিক পার্থক্যের চিহ্ন। যারা বিশিষ্ট ব্যক্তি বা যারা উচ্চবর্গের ব্যক্তি তাদেরকে হয়তো ওইভাবে দেওয়া হতো, এরকম একটা হতে পারে। সাম গ্রেভস কন্টেন পটারি অ্যান্ড অর্নামেন্টস, perhaps indicating a belief that this could be used in the afterlife. Jewelry has been found in the burials of both men and women. In fact, in the excavation of the cemetery in Harappa in the mid 1980s, an ornament consisting of 3 cell rings, a jasper, a kind of semi-precious stone, bead and hundreds of microbeads were found near the skull of a male. তো এখানে কয়টা বিষয় আমরা বুঝতে পারি এই কবর দেখে। সেটা হচ্ছে পুরুষ এবং মহিলা এদের প্রত্যেকের কাছেই কিন্তু বিভিন্ন প্রসাধন সামগ্রী পাওয়া গেছে, বিভিন্ন গহনা পাওয়া গেছে, এবং এখানে একটা মেল 1980s একটা পাওয়া গিয়েছিল এরকম চিহ্ন, যেখানে একটা মেল, তার আশপাশেও কিন্তু এই সমস্ত প্রেসিয়াস স্টোন পাওয়া গেছে, রিং পাওয়া গেছে। তো এগুলো দেখে বোঝা যায় যে পুরুষ মহিলা উভয়ে কিন্তু এই সমস্ত ব্যবহার করতো। ইন সাম ইনস্টেন্সেস দ্য ডেড ওয়ার বিউরেড উইথ কপার মিরর দেয়া হতো, বাট অন দ্য হোল ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য হরপ্পান্স ডিড নট বিলিভ ইন বিউরিং প্রেসিয়াস থিংস উইথ দ্য ডেড। খুব বেশি মূল্যবান বস্তু কিন্তু এই যিনি মারা গেছেন তার কাছে দেয়া হতো না, এটা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ইজিপ্টে যেমন বিরাট বিরাট সোনার বিভিন্ন রকম জিনিস, আরও নানান ধরনের জিনিস পাওয়া গেছে, এখানে কিন্তু ঠিক সেরকম নয়। মৃতকে জিনিস দেয়া হতো, আফটার লাইফ মনে করা হতো তাদের আছে, কিন্তু সেখানে খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি দামি জিনিস দেওয়া হতো না। লুকিং ফর লাক্সারিজ, অ্যানাদার স্ট্র্যাটেজি টু আইডেন্টিফাই সোশ্যাল ডিফারেন্স ইজ টু স্টাডি আর্টিফ্যাক্ট। বিভিন্ন যে আর্ট অ্যান্ড ক্রাফটের যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলো দেখে বোঝার চেষ্টা করা হতো যে কোনো সামাজিক পার্থক্য ছিল কিনা। হুইচ আর্কিওলজিস্ট ব্রডলি ক্লাসিফাইস অ্যাজ ইউটিলিটেরিয়ান অ্যান্ড লাক্সারিজ। কোনগুলো মানুষের প্রয়োজন আর কোনগুলো লাক্সারি, সেইগুলো খুঁজে বার করার চেষ্টা করেছেন যারা এগুলো খুঁজে বের করেছেন। দ্য ফার্স্ট ক্যাটাগরি ইনক্লুডস অবজেক্টস অফ ডেইলি ইউজ মেড fairly easily out of ordinary materials such as stone or clay. This include coins, pottery, needle, fleece, rubber, etc., and usually found in distributed throughout the settlement. Archaeologists assume objects were luxuries if they are rare or made from costly non-local material or with complicated technology. তো কোথাও কোথাও এই বিভিন্ন যে ব্যবহার্য বস্তুগুলো ছিল সেইগুলো দেখে কোনটা প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, আর কোনটা লাক্সারি, এই দুটো আলাদা আলাদা বিষয় দেখে তারা বোঝার চেষ্টা করতেন যে কোনো সামাজিক পার্থক্য ছিল কিনা বা অর্থনৈতিক পার্থক্য মানুষের মধ্যে ছিল কিনা। লিটল পট অফ ফেন্স, আ মেটেরিয়াল মেড অফ গ্রাউন্ড স্যান্ড অর সিলিকা মিক্সড উইথ কালার অ্যান্ড গাম অ্যান্ড দেন ফেয়ার্ড, দিস প্রবাবলি কনসিডার্ড প্রিসিয়াস বিকজ দে আর ডিফিকাল্ট টু মেক। এখানে দেয়া রয়েছে এই পাত্রটা, ডান দিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটা তৈরি করতে কিন্তু যথেষ্ট কঠিন এটা তৈরি করা, যার জন্য মনে করা হচ্ছে এটা খুব প্রেসিয়াস ছিল। দ্য সিচুয়েশন বিকামস মোর কমপ্লিকেটেড when the find that seems to be articles of daily use such as spindle holes made of rare materials such as frames. So we classify these as utilitarian or luxuries. তো এরকম একটা ধারণা করা হচ্ছে যে এইটা দেখে, এই যে পাত্রটা ছিল যেটা কঠিন, তৈরি করা খুব কঠিন, সেটা দেখে আমরা একটা অনুমান করতে পারি যে কোথাও কোথাও লাক্সারি আইটেমও কিন্তু ব্যবহার করা হচ্ছে। If we study the distribution of such artifacts, we find the rare object made of valuable material are generally concentrated in large settlement like Mohenjo-daro and Harappa and are rarely found in the smaller settlement. For example, miniature pot of
Frames, perhaps used as perfume bottle, are found mostly in Mohenjo-daro and Harappa, and there are none from small settlement like Kalimongan. Gold too was rare and as at present probably precious. All the gold jewelry found at Harappan site was recovered from hoards. তো এখানে দেখা যাচ্ছে কি কোনো একটা পার্টিকুলার সাইটে না দেখে আমরা যদি সবকটা সাইট বিশ্লেষণ করি তাহলে দেখব কিছু কিছু সাইটে হরপ্পা মহেঞ্জোদারোর মতো বড় বড় সাইটে এখানে কিছু কিছু প্রেশিয়াস জিনিস পাওয়া গেছে, যে এটা যে ফ্রেঞ্চ যেটা মেটেরিয়াল বলা হচ্ছে, যেটা আমরা পাত্রটা দেখলাম সেটা দিয়ে তৈরি, যেটা প্রেশিয়াস সেটা এই জায়গাতে শুধু পাওয়া গেছে, বা গোল্ড এটা শুধুমাত্র হরপ্পাতেই পাওয়া গেছে, অন্য ছোট ছোট সাইটে পাওয়া যায়নি। এটা থেকে একটা বোঝা যায় যে কিছু ডিসক্রিমিনেশন এখানে কিন্তু ছিল, সামাজিক তফাৎ, সামাজিক পার্থক্য এখানে কিন্তু কিছুটা ছিল, এটা মনে করা হচ্ছে। এখানে এত বেশি ডিটেলসে আসার কিন্তু একটা কারণ আছে। এখানে কিন্তু আমরা শুধুমাত্র হিস্ট্রি কোনো ইনফরমেশন জানার জন্য পড়ছি না, শুধুমাত্র একটা ইনফরমেশন এই হরপ্পাতে এটা ছিল, ওই মহেঞ্জোদারো এটা ছিল, এটা কবে আবিষ্কার হলো, ওটা কবে আবিষ্কার হলো, এখানে বিষয়টা কিন্তু সেরকম নয়। এটা বুঝতে হবে, এটা কিন্তু প্রিলিমসের ক্ষেত্রেও যখন প্রশ্ন দেয়া হবে তখন কিন্তু এরকম ধরনের প্রশ্ন করা হতে পারে যে হরপ্পা বা মহেঞ্জোদারো এই সমস্ত জায়গাতে কি সোশ্যাল সেগ্রিগেশন ছিল, সামাজিক পার্থক্য কি এখানে ছিল সাধারণ মানুষের মধ্যে, তো সে এরকম ধরনের প্রশ্ন কিন্তু করা হয়, বা গোল্ডের ইউজ কি সব জায়গাতে হতো, এরকম ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে প্রশ্ন করাতে হবে। আমাদের এই কনসেপচুয়াল ক্ল্যারিটিটা কিন্তু তৈরি করতে হবে এই জায়গাগুলো পড়ে, যে পুরো সেই সময়কার সামাজিক পরিস্থিতি কেমন ছিল, সেই সময়কার অর্থনৈতিক পরিস্থিতি কেমন ছিল, সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, এবং আরও অন্যান্য বিষয় যেগুলো সেগুলো কীরকম ছিল। বর্তমানে প্রেক্ষাপটে আমরা যদি বিচার করি যে বর্তমান সময়তেও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় যে বর্তমান সময়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি কীরকম রয়েছে। তো এখানে আমরা যখন হিস্ট্রি জানছি তখন হিস্ট্রিটাকেও কিন্তু আমরা সেই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার করব। শুধুমাত্র কোনো ইনফরমেশন, শুধুমাত্র কোনো সাল, শুধুমাত্র কোনো বছর এই সমস্ত নয়, কে কী করেছিল, কোন সময় কী হয়েছিল, শুধুমাত্র সেটাই কিন্তু হিস্ট্রি নয়। সেই সময়কার পুরো অবস্থাটাকে বিশ্লেষণ করা, সেই সময়কার সমাজটাকে, সেই সময়কার পরিস্থিতিটাকে বিশ্লেষণ করা, এই জায়গাটা কিন্তু আমাদের তৈরি করতে হবে, যেটা কিনা প্রিলিমসের ক্ষেত্রে কনসেপচুয়াল কোয়েশ্চেন এবং মেন্সের ক্ষেত্রে ডেসক্রিপটিভ রাইটিংয়ে কিন্তু সাহায্য করবে। তো সুতরাং যখন ওই সময়কার আর্থসামাজিক চিত্র বর্ণনা করো এরকম একটা প্রশ্ন দেওয়া হবে যে হরপ্পা বা এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সময়কালে তখনকার রাজনৈতিক বা সামাজিক চিত্র বর্ণনা করো, তো তখন সামাজিক চিত্র বলতে গিয়ে এই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে আসবে, সেই জন্যই এখানে কিন্তু এত ডিটেলসে এইভাবে দেওয়া রয়েছে। ক্রাফট প্রোডাকশন, ফাইন্ড আউট অ্যাবাউট ক্রাফট প্রোডাকশন, এখানে ক্রাফট কীভাবে তৈরি হতো সেটা বলা রয়েছে। Look at Chanhudoro on map 1. This is tiny settlement. Chanhudoro খুব ছোট একটা সেটেলমেন্ট অ্যাজ কম্পেয়ার টু মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো 125 হেক্টর, আর চানহুদরো যেটা একটা ছোট সাইট সেটা মাত্র 7 হেক্টর। অলমোস্ট এক্সক্লুসিভলি ডিভোটেড টু ক্রাফট প্রোডাকশন। এখানে ক্রাফট এই যে তৈরি হতো এই জায়গাতে কিন্তু ক্রাফট প্রোডাকশন হতো, ইনক্লুডিং বেড মেকিং, সেল কাটিং, মেটাল ওয়ার্কিং, সিল মেকিং অ্যান্ড ওয়েট মেকিং। তো যত রকম হরপ্পার মধ্যেকার যে সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফটগুলো আমরা পাচ্ছি সেইগুলো কিন্তু চানহুদরোতে তৈরি হতো। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তৈরি হতে পারে যে এটা কিন্তু চানহুদরো সাইটে এগুলো তৈরি হতো। এখানে চিত্র দেওয়া রয়েছে, এর আগে আমরা দেখেছি ইভেন সিল, যেটা শিল দিয়ে আমরা প্রথম পড়া শুরু করলাম, যে হরপ্পার শিল যেটা একটা নিজস্ব বৈশিষ্ট্য, এটাও কিন্তু এই চানহুদরোতে তৈরি হতো। The variety of material used to make beads is remarkable. Stone like carnelian, beautiful red color, jasper, crystal, quartz and steatite, metals like copper, bronze and gold and shell, faience and terracotta or burnt clay. তো পাথরও ব্যবহার করা হচ্ছে, ধাতুও ব্যবহার করা হচ্ছে, মাটিও ব্যবহার করা হচ্ছে, বা টেরাকোটার এই জিনিসটাও কিন্তু আসছে, সমস্ত ধরনেরই কিন্তু এখানে ক্রাফট তৈরি হচ্ছে। Some beads are made of 2 or more stones cemented together. Some of stone with gold caps. These shapes are numerous: disc-shaped, cylindrical, spherical, bell-shaped, segmented. Some were decorated by incising or painting, and some had designed each into them. তো নানান রকম শেপ, নানান রকম আকৃতির এগুলো হতো, সিলিন্ড্রিক্যাল শেপ, নানান রকম শেপ, যে যত রকম শেপ হতে পারে এরকম ধরনের শেপ হতো, এবং এগুলো
পেন্টিং করা থাকতো, এর উপরে কিন্তু আবার পেন্টিং করা হতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর পটারি রয়েছে, পেইন্টেড আউটার পোর্শন যেটা সেটা কিন্তু পেইন্টেড। Techniques for making beds differ according to the material. Steatite, a very soft stone or easily worked. Steatite খুব সহজে যেটা খুব নরম পাথর, যাতে চট করে তার উপর বিভিন্ন কারুকার্য করা যেত। Some beds were molded out of a pastel made with steatite powder. This permitted making a variety of shapes and like the geometrical forms made out of harder stones. স্টিটাইটটাকেই বিভিন্ন রকম শেপ দেওয়া হতো খুব সহজে, ইজিলি এটা করা যেত। হাউ দ্য স্টিটাইট মাইক্রো ব্রিড ওয়াজ মেড রিমেন্স এ পাজল ফর আর্কিওলজি স্টাডিং অ্যানসিয়েন্ট টেকনোলজি। তো এই স্টিটাইটের মাইক্রো ছোট ছোট এই বস্তুগুলো তৈরি করা স্টিটাইট পাথরে, সেটা কীভাবে তারা করতো, তখনকার টেকনোলজি কত উন্নত ছিল সেটা দেখে বিস্মিত হতে হয়। Archaeologists' experiments have revealed that the red color of cornelian was obtained by firing the yellowish raw material and beds at various stages of production. তো বিভিন্ন জায়গাতে এখানে আগুনের ব্যবহার নানান রকমভাবে এগুলো তৈরি করা হতো। Nodules were crimped into rough shape and are then finally flanked into the final form. Gridding, polishing and drilling completed the process. Specialized drills have been found at Chanhudaro, Lothal and more recently at Dholavira. তো এরকম ধরনের ড্রিল করে বিভিন্ন যে তৈরি করা হতো বস্তু, সেইগুলো ধোলাভিরা, লোথাল, চানহুদার এইসব জায়গাতে পাওয়া গেছে। ইফ ইউ লোকেট এট নাগেশ্বর অ্যান্ড বালাকোট ম্যাপ 1, you will notice that both settlements are near the coast. These were specialized culture for making shell objects including bangles, ladles and inlay which were taken to other settlement. তো এখানে বিভিন্ন অর্নামেন্টসগুলো তৈরি করা হতো, চুড়ি থেকে শুরু করে নানান রকম অর্নামেন্টস এখানে তৈরি করা হতো, সেইগুলোকে বাইরে পাঠানো হতো, অন্যান্য জায়গাতে সেগুলো কিন্তু এক্সপোর্ট করা হতো। যেহেতু এই দুটো জায়গা নাগেশ্বর এবং বালাকোট এটা কিন্তু কোস্টাল এরিয়াতে এখানে রয়েছে, সেই জন্য মনে করা হচ্ছে যে অন্য জায়গাতে কিন্তু এখানে পাঠানো হতো। আইডেন্টিফাই সেন্টার অফ প্রোডাকশন। ইন আদার ওয়ার্ড, in order to identify centers of craft production, archaeologists usually look for the following: raw materials such as stone nodule, wholesale copper ore, tools, unfinished object, reject and waste material. In fact, waste is one of the best indicator of craft work. For instance, if shell or stone is cut to make object, then pieces of this material will be discarded as waste at the place of production. তো কিভাবে বোঝা যাচ্ছে যে এই জায়গাতে এগুলো তৈরি হতো? আমরা বলে দিচ্ছি চানুদরতে এগুলো তৈরি হতো। কীভাবে বলা যাচ্ছে? কারণ সেখানে তৈরি করার জন্য যে ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হয়, একটা জিনিস, এটা পাথর কেটে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য তার ওয়েস্ট তৈরি হয়, ফেলে দেওয়ার জিনিস বিভিন্ন তৈরি হয়। তো সেটা দেখে আমরা বলতে পারি সেটা যেখানে পাওয়া যাবে তাহলে সেখানে এটা তৈরি হতো। এরকমভাবে এগুলো খুঁজে বের করা হচ্ছে। সামটাইমস লার্জার ওয়েস্ট প্লেসেস আর ইউজ টু মেক স্মলার অবজেক্ট, বাট minuscule bits were usually left in the work area. This trace suggests that apart from small specialized center, craft production was also undertaken in large cities such as Mohenjo-daro and Harappan. তো ছোটো ছোটো এই সমস্ত শহরে তো হতোই ক্রাফট প্রোডাকশন, চানহুদরের মতো শহরে এরকম হতো, কিন্তু মহেঞ্জোদারো বা হরপ্পাতেও কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ক্রাফট তৈরি করা হতো। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। একটু জানতে চাইব বিষয়গুলো বোঝা যাচ্ছে কিনা বা বিষয়টা বোরিং হয়ে যাচ্ছে কিনা, একটু জানতে চাইব। যথেষ্ট বড় এটা অধ্যায়, না স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, চ্যাপ্টারটা তো অনেকই বড়। যথেষ্ট বড়, এবং এই জায়গা থেকে কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য বিভিন্ন প্রশ্নোত্তর এখান থেকেই তৈরি হয়। তো এটা একটু দেখতে হবে। আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা ডিসকাস করব। একটু এই প্রত্যেকটা সাবজেক্টের এনসিআরটিগুলো আমি শুরু করছি, এরপরেই কিন্তু আমি একেবারে সরাসরি প্রশ্নতে চলে যাব। 2021-এই এর আগে আমি যেটা পলিটি প্রথম অধ্যায় আমি যেটা শুরু করেছিলাম, ওই বিভিন্ন পেন্সিল স্টেট যারা যোগ দিতে চাইলো না তাদের কিভাবে যোগ দেওয়ানো হয়েছিল, বা ওই জায়গাটা যে ছিল সেটা থেকে কিন্তু এই 2021-এই প্রশ্ন এসেছে, যে কীভাবে ওগুলোকে অ্যানেক্স করা হয়েছিল, ওই টাইপের কোয়েশ্চেনটা আমি এর পরের দিনই আমি ওটা নিয়ে আলোচনা করব। তো এইগুলো কিন্তু সরাসরি প্রশ্ন এখান থেকে এসে থাকে। প্রিভিয়াস ইয়ারটা আমি শুরু করব, মানে প্রিলিমস প্লাস মেন্স দুটো জায়গাতেই প্রিভিয়াস ইয়ারে কীরকম ধরনের প্রশ্ন এই অধ্যায়গুলো থেকে এসেছে, বা এনসিআরটি থেকে হোক, বা কোন কোন জায়গাতে কীভাবে প্রশ্ন আসছে সেটা একটু রিলেট করতে হবে। না হলে শুধুমাত্র এটা পড়ার হয়তো এনার্জি এতটা পাওয়া যাবে না, কারণ 28টা পেজ রয়েছে ফার্স্ট অধ্যায়ে,
বিশাল বড় এবং যথেষ্ট নানান জিনিস নিয়ে এখানে বর্ণনা করা রয়েছে। সুতরাং এগুলো জানা বা করার জন্য, প্র্যাকটিস করার জন্য একটু প্রশ্নোত্তর আলোচনার প্রয়োজন আছে, যাতে করে ব্যাপারটাকে রিলেট করা যায় বা এখান থেকে কোন জিনিসটা আমাকে মনে রাখতে হবে, কি বুঝতে হবে, সেটা একটু রিলেট করা যায়। তো আমি এরপর থেকে কোয়েশ্চেন অ্যান্সার শুরু করব এবং কোয়েশ্চেন অ্যান্সারের থ্রু দিয়ে আমি বিভিন্ন জায়গাগুলো করাবো। তো তাতে করে আরও ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি আগে একবার বলেছিলাম যে আমি যখন এই এনসিইআরটি ক্লাসগুলো করাচ্ছি, এখানে কিন্তু খাতা পেন হাতে রাখতে হবে। সাথে সাথে বিভিন্ন যেগুলো বলছি যে এই জায়গা থেকে এমসিকিউ তৈরি হতে পারে বা এই জায়গা থেকে এই ধরনের প্রশ্ন তৈরি হতে পারে, সেগুলো একটু নোট করে নেওয়া বা ইম্পর্টেন্ট ইনফরমেশান যেগুলো রয়েছে এই অধ্যায় থেকে, সেগুলো একটু খাতায় নোট করে নেওয়া। তো এইগুলো যত বেশি করা হবে তত বেশি কিন্তু আরও মানে কাজটা অনেক বেশি কমে যাবে, কারণ বারবার পুরো ভিডিওটা শোনা সম্ভব হবে না, প্রায় 1 ঘন্টার কাছাকাছি ভিডিও এক একটা। তো সেজন্য একটু নোটস নিতে বলবো, ওকে? তো আজকে আমি এই পর্যন্ত এটা কমপ্লিট করছি। আগামীকাল পরবর্তী অংশ থেকে শুরু করব এবং প্রশ্নোত্তর আলোচনাটাও কিন্তু আমি আগামীকাল থেকে শুরু করব। তো আরেকবার বলবো যে আরও কিছু প্রশ্ন আছে কিনা এই জায়গা থেকে, বা যে কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু জানতে চাইব। না স্যার, আমার কোনো প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।